প্রদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। সারা দেশে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা বৃদ্ধি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে 2 টাকা 12 পয়সা থেকে বেড়ে 2 টাকা 23 পয়সা করা হয়েছে। এই হিসেবে দূরপাল্লার বাস ভাড়া 5.1% বেড়েছে। বর্ধিত বাস ভাড়া সারা দেশের মতো রাজশাহীতেও কার্যকর হয়েছে। যাত্রীরা বলছেন, তেলের দাম বৃদ্ধির সাথে বাস ভাড়া বাড়লেও যখন তেলের দাম কমে তখন আর ভাড়া কমানো হয় না। এদিকে বরিশাল থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাওয়া বাসের ভাড়াও বেড়েছে। বরিশাল বিভাগের 6 জেলা ও পার্শ্ববর্তী জেলার রুটগুলোতে বেড়েছে বাস ভাড়া। এতে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। এ বিষয়ে আরও খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন রাজশাহী থেকে ইউসুফ আদনান এবং বরিশাল থেকে মর্তুজা জুয়েল। শুরুতে যাচ্ছি ইউসুফ আদনানের কাছে। আদনান, বাস ভাড়া বৃদ্ধির প্রভাব কেমন দেখছেন, আর বাস কর্তৃপক্ষ ও যাত্রীরা কি বলছেন? সুমনা, আপনি খবরে যেমনটি বলছিলেন যে 11 পয়সা বৃদ্ধি পেয়েছে প্রতি কিলোমিটারে। সেই হিসাবে আমরা দেখেছি ইরানের যে যুদ্ধের প্রভাবে ডিজেলের দাম বাড়ছে, এরই প্রভাবে রাজশাহীতেও 11 পয়সা বৃদ্ধি পেয়েছে প্রতি কিলোমিটারে। আমরা এখন রয়েছি রাজশাহী ঢাকা বাস টার্মিনালে। এখানে এসে আমরা কাউন্টারগুলো থেকে জানতে পেরেছি তারা যে সরকার গতকাল 11 পয়সা বৃদ্ধি করেছে তারা নিচ্ছেন। তবে কিছু কিছু কাউন্টার বলছেন যে তারা ভাড়া এখনো বৃদ্ধি করেনি, তাদের হাতে এখনো যে প্রজ্ঞাপন বা বিআরটির যে লিস্ট না থাকার কারণে তারা এখনো ভাড়া বৃদ্ধি করেনি বলে জানিয়েছেন। তবে একটি বিষয় সুমনা জানিয়ে রাখি যে 11 পয়সা বৃদ্ধিতে দূরপাল্লার যে ভাড়া 2 টাকা 12 পয়সা সেটির সাথে যুক্ত হয়ে 2 টাকা 23 পয়সা হয়েছে। এই হিসাবে যদি আমরা অনুযায়ী ধরি তাহলে 5.1% ভাড়া বৃদ্ধি পেয়েছে। তবে যাত্রীরা বলছে যে ভাড়া যখন বৃদ্ধি পায়, তেলের দাম বাড়লে ভাড়া বাড়ে, তবে তেলের দাম কমলে কখনো আমরা দেখিনি যে আসলে ভাড়া কমেছে। সেই ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ এগুলো মনিটরিং করা দরকার। আবার কিছু কিছু পরিবহন রয়েছে তারা দেখা যাচ্ছে যে নির্ধারিত ভাড়ার চেয়ে কিছু ভাড়া বেশি তুলছে, সেগুলোতেও মনিটরিংয়ের দাবি তুলেছেন যাত্রীরা। আর যারা বাসের সাথে সংশ্লিষ্টরা রয়েছে তারা বলছে যে আমাদের যে ভাড়া বৃদ্ধি করেছে তা আসলে আমরা কার্যকর করেছি, তবে আর একটু বেশি হলে তাদের ভালো হতো। তারা বলছিলেন যে দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি, জিনিসপাতি সবগুলোর দাম বেশি, সেক্ষেত্রে দাম ভাড়াটা আর একটু যদি বাড়তো তাহলে তাদের জন্য ভালো হতো। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সুমনা। আদনান, ধন্যবাদ আপনাকে। দর্শক, এ বিষয়ে আরও জানতে আমরা যাব বরিশালে। সেখানে আছেন সহকর্মী মর্তুজা জুয়েল। জুয়েল, আপনি তো বরিশালে রয়েছেন, সেখানে বাস ভাড়া বৃদ্ধির প্রভাব কেমন দেখছেন, যাত্রীরা কি বলছেন, জানাবেন বিস্তারিত। সুমনা, সরকার যে গতকালকের যে ঘোষণা, দূরপাল্লা রুটে প্রতি কিলোমিটারে 11 পয়সা বাস ভাড়া বৃদ্ধির যে ঘোষণাটি এসেছে, এর কিন্তু আরো 1-2 দিন আগে থেকেই বরিশালে কিন্তু বাস ভাড়া বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে বরিশাল ঢাকা, বরিশাল রাজশাহী, বরিশাল ময়মনসিংহ এবং বরিশাল থেকে চট্টগ্রাম, এই রুটগুলোতে যে দূরপাল্লার অন্যান্য রুটগুলো রয়েছে সংযুক্ত, সেখানে প্রতি যাত্রী প্রতি অন্তত 50 টাকা ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এছাড়া বরিশাল থেকে বরিশাল বিভাগের 6 জেলা এবং পার্শ্ববর্তী মাদারীপুর, গোপালগঞ্জ সহ অভ্যন্তরীণ যে রুটগুলো রয়েছে সেখানে যাত্রী প্রতিটি রুটে অন্তত 10 টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধি করা হয়েছে। আমরা আজ সকাল থেকে কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালে যে চিত্রটি দেখতে পাচ্ছি, যে এখানে যারা কাউন্টারে যারা দায়িত্বে রয়েছেন তারা বলছেন যে সর্বশেষ 2022 সালের আগস্ট মাসে সরকার নির্ধারিত যে ভাড়া নির্ধারণ করা হয়েছিল মহাসড়কে প্রতি কিলোমিটার 2 টাকা 20 পয়সা করে, তারা সেই হারে এতদিন ভাড়া গ্রহণ করেছেন। সেই হিসাবে বরিশাল ঢাকা রুটে 565 টাকা ভাড়া থাকলেও তারা ইতিপূর্বে কম ভাড়া গ্রহণ করেছেন। সাম্প্রতিক তেলের মূল্য বৃদ্ধি পাওয়ার ফলে তারা সেখানে 35 টাকা ভাড়া বৃদ্ধি করেছেন, অর্থাৎ 600 টাকা পর্যন্ত বর্তমানে ভাড়া নেওয়া হচ্ছে। এছাড়া অন্যান্য রুটে সুমনা
মহাসড়কের যে নির্ধারিত সরকার নির্ধারিত যে ভাড়া, এর সঙ্গে কিন্তু পদ্মা নদী এবং যমুনা নদীর পারাপারের ক্ষেত্রে যাত্রী প্রতি 40 টাকা টোল নির্ধারণ করা আছে। প্রতি যাত্রী প্রতি সরকার নির্ধারিত সেই টোলের টাকাটিও কিন্তু এই ভাড়ার সঙ্গে যুক্ত হয়ে 600 টাকা থেকে 750 টাকা পর্যন্ত বিভিন্ন রুটে ভাড়া নেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পূর্বের যে ভাড়া ছিল সে তুলনায় অন্তত 50 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ বরিশাল থেকে ঢাকা রুটে অন্তত 200 কিলোমিটার পথে কিন্তু 50 টাকা বৃদ্ধি যদি করা হয়ে থাকে, সেক্ষেত্রে প্রতি কিলোমিটারে অন্তত 4 টাকা কিন্তু ভাড়া বৃদ্ধি করা হয়েছে। যদিও সরকারি ঘোষণা এটি বলা হয়েছে 11 পয়সার কথা। এর প্রতিক্রিয়ায় কিন্তু যাত্রীরা বলেছেন যে বর্তমানে তেল সংকটের কারণে তাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন তারা হচ্ছে। যেহেতু জ্বালানি তেলের সঙ্গে দৈনন্দিন জীবনের অনেকগুলো অনুষঙ্গ জড়িত, বিশেষ করে বিদ্যুৎ, গ্যাস সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যর মূল্য বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে বাড়তি ভাড়া বৃদ্ধির ফলে তাদের ভোগান্তিতে আরো একটি বাড়তি মাত্রা যুক্ত হয়েছে, এটি তারা বলেছেন। তারা বলেছেন যত দ্রুত সম্ভব তেল সংকট নিরসনের মাধ্যমে সংশ্লিষ্ট যে বৃদ্ধির বিষয়টি সেটি সরকার নিয়ন্ত্রণে আনবে, এমনটি তাদের প্রত্যাশা করেছেন। এবং যাত্রীরা বলেছেন যে তারা যে বেতন পান সে বেতন কিন্তু বৃদ্ধি করা হয়নি। অপরদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটি আসলে তাদের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয়ে যাচ্ছে। ফলে এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সরকারি কর্তৃপক্ষকে তারা দ্রুত বিবেচনায় আনার দাবি জানিয়েছেন। অপরদিকে বাস চালকরা বলছেন যে সরকার নির্ধারিত মূল্যের মধ্যে তারা ভাড়া নির্ধারিত রেখেছেন, সরকারি যেভাবে ঘোষণা আসবে তারা সে হারে ভাড়া গ্রহণ করবেন। এই ছিল আসলে সুমনা বরিশাল থেকে বাস ভাড়া বৃদ্ধির এখন পর্যন্ত তথ্য। জুয়েল, ধন্যবাদ আপনাকে। দেশের পোশাক খাতের জন্য শোকাবহ একদিন আজ। 13 বছর আগে এই দিনে সাভারের রানা প্লাজা ধ্বংসে প্রাণ হারান অন্তত 1138 জন শ্রমিক, আহত হন সহস্রাধিক। এত বছর পরও বিচার ও পর্যাপ্ত ক্ষতিপূরণ না পাওয়ায় হতাশ আহত শ্রমিকরা। রানা প্লাজার 7ম তলায় নিউ স্টাইল লিমিটেড পোশাক কারখানায় কাজ করতেন মাসুদা বেগম। দুর্ঘটনার দিন ভবনের নিচে চাপা পড়েছিলেন তিনি। এতে তার কোমরের 2টি হাড় ভেঙে যায়। আজও সেই স্মৃতি মনে করে আটকে ওঠেন মাসুদা। মানে একটা ঝাঁকুনি দিছে, মানে একটা শব্দ হয়েছে, মানে যে মাথায় গুড়ি মারলে যেমন হয় ওই রকম। তা আমি কই তাহলে উপর থেকে বিল্ডিং পড়তেছে না নিচ থেকে এরকম তাকাইছি, তা তাকাই আর মাথা নিচে করতে পারিনি। এর আগে আমার আইসে দেয় মাথায় এই জায়গায় ছাদ, আর আমি ওই মেশিনের সুই ধরে বসে পড়ছি। মানে এতটা কষ্ট, এই যে হাড়টা আর এই হাড়টা মনে হয় যে চাপে এরকম অ্যাডজাস্ট হয়ে গেছে। তো অ্যাডজাস্ট হয়ে যাইতে যাইতে আস্তে ওই ছাদেই চাপা হেলাইতেছে, তাই সে মেশিনের উপরে বাজছে। মানে ভাঙতে ভাঙতে মেশিনের উপরে যখন বাজছে তখন আমি ওই রাস্তার ভিতরে একবারে শুয়ে গেছি। কিন্তু আমরা জীবিত আছি, আমাদেরকে এখন কেউ দেখে না। শুধু মাসুদা নন, তার মতো আহত অনেক শ্রমিক জানান রানা প্লাজা ধ্বংসের পর কিছু অনুদান পেয়েছেন, তবে তা পর্যাপ্ত নয়। আমরা কার কাছে যাবো? আমরা ক্ষতিপূরণও পাইলাম না। আমরা চাই আমাদের পুনর্বাসন, সুচিকিৎসা, আমাদের ক্ষতিপূরণ আর রানা সহ বিল্ডিং মালিক সহ বিচার হোক। রানা প্লাজা ট্র্যাজেডির 13 বছরেও বিচার কাজ শেষ হয়নি। হত্যা মামলায় 41 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছিল 2015 সালে, যাদের মধ্যে রানা প্লাজার মালিক সোহেল রানা সহ 38 জন আসামি হিসাবে অভিযুক্ত। বেশিরভাগ আসামি জামিনে থাকলেও সোহেল রানা এখন কারাগারে। 1134 জন শ্রমিককে হত্যা করা হয় এবং সরকারি হিসাব মোতাবেকই 2438 জন শ্রমিক যারা পঙ্গুত্ব বরণ করে। আমরা দেখছি যে আপনারা জানেন যে এবার 13 বছর উদযাপিত হচ্ছে। আমরা এই 13 বছরেই শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসা এবং বিচার কোনোটাই আসলে নিশ্চিত হয় নাই। এখন যেহেতু নতুন একটা সরকার আসছে, আমরা মনে করি যে এখন সেটা দাবিটা পূরণ করবে। 2013 সালে 24 এপ্রিল ধসে পড়ে সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকার রানা প্লাজা। ভয়াবহ সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন অন্তত 1138 জন, আহত হন সহস্রাধিক। স্বস্তিকা সিংহ, দীপ্ত, বার্তাকক্ষ। এ বিষয়ে আরও খবর জানাতে সাভার থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হালিম। কথা বলবো তার সঙ্গে। হালিম, রানা প্লাজার দুর্ঘটনাস্থলে সকাল থেকে কি আনুষ্ঠানিকতা রয়েছে আর ক্ষতিগ্রস্ত শ্রমিকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন।
সুমনা, সকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই রানা প্লাজার সামনে কিন্তু যারা এখানে শ্রমিকরা রয়েছে এবং বিভিন্ন শ্রমিক সংগঠন রয়েছে তারা কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। এবং আপনি জানেন যে আজকে রানা প্লাজা 13 বছর পেরিয়ে 14 বছরে পড়লো, তো সেই 14 বছর উপলক্ষে এখনো দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শ্রমিক সংগঠন এবং যারা এই আহত এবং নিহতদের স্বজনরা রয়েছে তারা কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। এখনো কিন্তু সিঁড়ি চলমান রয়েছেন এবং এই মুহূর্তে যেটি আপনি দেখতে পাচ্ছেন যেটি বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি এবং সেছাড়া আরও যারা সংগঠন রয়েছে তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করছে। আপনাকে কিছু তথ্য জানিয়ে রাখি, ঘটনায় কিন্তু 20টি মামলা হয়েছে, তার মধ্যে প্রধানত 3টি মামলা, যেটি প্রধান মামলা সেটি হচ্ছে একটি হত্যা মামলা, একটি যেটি হচ্ছে ইমারত নির্মাণে অনিয়ম এবং আরেকটি হচ্ছে যেটি আপনার দুদক থেকে একটি মামলা করেছিলেন। তো এই 3টি মামলার মধ্যে যেটি এখনও কিন্তু আমরা দেখতে পাই যে মামলাগুলো শেষ হয়নি এবং কিছু কিছু মামলা এখানে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং অধিকাংশ বাকি রয়েছে সাক্ষ্য। এবং এছাড়া যেটি ইমারত নির্মাণ বা অন্যান্য মামলা কিছু সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি হাইকোর্টের নির্দেশনা থাকার কারণে কিন্তু কার্যক্রম বন্ধ রয়েছে। সব মিলিয়ে এই রানা প্লাজায় যারা আহত শ্রমিক রয়েছেন তারা যেমনটি বলছেন যে তারা এই ক্ষতিপূরণ সহ তারা যেটি পুনর্বাসন সেই দাবিগুলো করে আসছেন। তো সেই উপলক্ষে আজকে এই 13 থেকে পেরিয়ে 14 বছরে কিন্তু রানা প্লাজার যে এই বিচার কার্যক্রম সেটি সম্পন্ন না হয় শ্রমিকরা কিন্তু হতাশা প্রকাশ করেছেন এবং সেই সাথে আজকে তারা দাবি করেছেন যেটি নতুন সরকার, সেই সরকারের কাছে তারা যেটি নির্বাচিত সরকার সেই সরকারের যাতে এই রানা প্লাজার যাতে বিচার কার্যক্রম যেটি খুব তাড়াতাড়ি সম্পন্ন করা হয়। সব মিলিয়ে এই ছিল আমার থেকে রানা প্লাজার সর্বশেষ। সমানা সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম। বর্ষা মৌসুম এলেই সারা দেশে বজ্রপাতের আতঙ্ক দেখা দেয়। প্রাকৃতিক এই দুর্যোগে হতাহতের সংখ্যাও কম নয়। সবচেয়ে বেশি বজ্রপাতের শিকার হন কৃষকরা। সরকার বজ্র রোধে ব্যবস্থা নিলেও তা পর্যাপ্ত না হওয়ায় কাজে আসছে না। তাই বজ্র নিরোধক বৃদ্ধির সাথে ফাঁকা স্থানে কংক্রিটের ছাউনি তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক কারণে বিশ্বের অন্যতম দুর্যোগ প্রবণ বাংলাদেশ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্যমতে দেশে নথিভুক্ত জাতীয় প্রাকৃতিক দুর্যোগ 13টি। এর মধ্যে গত 10 বছরের বজ্রপাতে প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি। গত 10 বছরে মোট 3485 জন মানুষ বজ্রপাতে মারা গেছেন, যার মধ্যে 75%ই কর্মরত কৃষক। বিশেষজ্ঞদের মতে হিমালয়ের শীতল ও শুষ্ক আর দক্ষিণের আর্দ্র বাতাসের মিলনস্থল হওয়ায় হাওড় অঞ্চলে বজ্রপাত বেশি হয়। সেটা হচ্ছে উত্তর পূর্ব অঞ্চল, সিলেট, হাওড় অঞ্চল এবং উত্তরবঙ্গে সবচেয়ে বেশি হয়। ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা এটি গবেষণা করেছে। ইতিমধ্যে নাসা একটা গবেষণা করেছে যে বজ্রপাতের দিক দিয়ে বাংলাদেশ হচ্ছে 17তম। তাছাড়া ভাইসালা একটা কোম্পানি তারা প্রায় 500টা বজ্রপাতে হটস্পট এলাকা আইডেন্টিফাই করেছে। এর ভিতরে বাংলাদেশের 3টা জায়গায় তারা পেয়েছে। একটা হচ্ছে বাজিতপুর, আর শেরপুর, জামালপুরের শেরপুরের একটা প্লেস, আর একটা হচ্ছে সাদাতপুর, সিরাজগঞ্জ সাদাতপুর এই রিজন। গত 18 এপ্রিল একই দিনে দেশের 6 জেলায় 13 জনের মৃত্যু হয় বজ্রপাতে। আহত হওয়ার সংখ্যাও কম নয়। ঘূর্ণিঝড় দেখিয়া আমরা নৌকার মাঝে কোনো জায়গা নাই গিয়া, আশেপাশে কোনো জায়গা নাই গিয়া, 2-3 কিলোমিটার দূরে জায়গা যাইতে যাইতে অনেক দেরি হয়। যাওয়ার সময় পাইছি না, ওই ক্ষেতের মাঝখানে নৌকার মাধ্যমে আমরা উঠিয়া বসে রয়েছি। সারা শব্দ কেউ নৌকা থেকে নদীর জমিনে পড়ে গেছে, কেউ নৌকায় বয়ে রয়েছে। এই আমার এক বাইশটা তার 16 টাটা পড়ছে, আছে হাসপাতাল গেছি, যাই দিই দম নাই। বজ্রপাত রোধে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কি উদ্যোগ নেওয়া প্রয়োজন তা জানালেন জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস নিয়ে কাজ করা এই বিশেষজ্ঞ। বজ্রপাতে যাতে মৃত্যুর হার কমে, সাধারণ মানুষ সেফ থাকে, প্রতিনিয়ত এটা নিয়ে রিসার্চ করছে এবং প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কার্যক্রম, আমি একটু আগে বলেছি বজ্র নিরোধক দণ্ড কার্যক্রম চলমান রয়েছে বা বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে। আমাদের যে বিভিন্ন প্রকল্প রয়েছে কাবিখাটিয়ার সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বৃক্ষরোপণটাকে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে আপনার এই যে হাওড় অঞ্চলে যে জেলাগুলো একটু আগে বলেছি, যেমন কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, এই ধরনের যে এলাকাগুলো রয়েছে ওইগুলোতে আমরা বৃক্ষরোপণের উপর একটু বেশি জোর দিচ্ছি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বজ্র নিরোধক স্থাপন করা এলাকাতেও কমানো যাচ্ছে না বজ্রপাতে মৃত্যু। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা।
হরমুজ প্রণালীর জটিলতা এড়াতে এবার বিকল্প রুটে দেশে আসছে জ্বালানিবাহী জাহাজ নিনেমিয়া। 1 লাখ টন অপরিশোধিত তেল নিয়ে মে মাসের প্রথম সপ্তাহেই জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে বলে জানিয়েছে শিপিং কর্পোরেশন। এর মাধ্যমে ইস্টার্ন রিফাইনারির সংকট দূর হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। ক্রুড অয়েলের অভাবে গত 14 এপ্রিল থেকে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির পরিশোধন কার্যক্রম বন্ধ রয়েছে। এই অবস্থায় হরমুজ প্রণালীর জটিলতা এড়াতে বিকল্প পথে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে চট্টগ্রামে আসছে 1 লাখ টন অপরিশোধিত তেল। শিপিং কর্পোরেশন জানিয়েছে মে মাসের প্রথম সপ্তাহে চট্টগ্রাম বন্দরে নোঙর করবে জাহাজটি। এর মাধ্যমে ইস্টার্ন রিফাইনারির সংকট দূর হবে। যখন আউটব্রেক হলো তখন আমাদের একটা শিপ নর্ডিক পোলাক্স অলরেডি সৌদি আরবের রাজধানী থেকে তেল নিয়ে জাস্ট আসার জন্য উপক্রম ছিল। তখন আউটব্রেক হওয়ার জন্য হরমুজ বন্ধ হয়ে গেলো, আমরা আনতে পারিনি। এখন পর্যন্ত ভেসেলটা আমরা রাজধানীর ওপিএলই আছে। আমরা আশা করছি মে মাসের 6 তারিখ সকালবেলা AM-এ কুতুবদিতে এসে পৌঁছাবে। তারপর আমরা দ্রুত আমাদের লাইটারিং জাহাজ রেডি থাকবে, আনলোড করে আমরা ইস্টার্ন রিফাইনারিতে দিয়ে দেবো। বিশেষজ্ঞরা বলছেন, লোহিত সাগরের এই বিকল্প রুট ব্যবহার সরকারের একটি সমোপযোগী সিদ্ধান্ত, যা আমদানির ঝুঁকি অনেকটাই কমিয়ে দেবে। এই সময়ের মধ্যে যে অকটেন, ডিজেল, পেট্রোল বা এই জাতীয় প্রোডাক্ট যেগুলো বর্তমানে আমাদের সবচেয়ে চিন্তায় ফেলেছে, এই প্রোডাক্টগুলো এই 3 সপ্তাহে যতক্ষণ প্রোডাকশন দিতে পারবে না, এইটুকুন প্রোডাক্ট বেশি দামে আমাদেরকে ফিনিশ প্রোডাক্ট হিসেবে আমাদেরকে আনতে হবে। তো রিফাইনারি থেকে যে প্রোডাকশন হয় সেটার যে প্রসেসিং কস্ট, বাইরে থেকে ফিনিশ প্রোডাক্ট আনলে সেটা কস্ট বেশি পড়ে। তো এই পরিমাণ যে অতিরিক্ত খরচ হবে সেটা আমাদের ক্ষতি হবে। তবে আমাদের ডাইভার্সিফাইড ক্রুড যাতে আমরা প্রসেস করতে পারি, সেই জন্য আরও বেশি ক্যাপাসিটিতে ইস্টার্ন রিফাইনারি ERL2 বলে আরেকটা প্রজেক্ট হওয়ার কথা ছিল আজকে 10-12 বছর আগে থেকে, যেটা এখনো হয়নি। বিশ্ব রাজনৈতিক জটিলতাকে পাশ কাটিয়ে বিকল্প পথে তেল আসা মানে কেবল সরবরাহ বৃদ্ধি নয়, এটি সংকট মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতার প্রমাণ বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। দিনাজপুরের বিভিন্ন এলাকায় জ্বালানি সংকটের প্রভাব পড়েছে লিচু বাগানে। সময় মতো ওয়াটার ও কীটনাশক স্প্রে করতে না পারায় ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন বাগানীরা। গাছের গুটি বড় হওয়ায় গুরুত্বপূর্ণ সময়ে প্রয়োজনীয় স্প্রে কার্যক্রম ব্যাহত হওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন চাষিরা। দিনাজপুর লিচুর জন্য বিখ্যাত, আর 1 মাস পরেই লিচু বাজারজাত করবে চাষিরা। দিনাজপুরের যে মাসিমপুরের সবচেয়ে বেশি লিচু হয়, এই এলাকার চাষিরা এখন তাদের লিচু বাগানে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে। এটি হচ্ছে সেই এক্সপ্রে করা মেশিন, যেটি পেট্রোল চালিত মেশিন। এই মেশিনের মাধ্যমে চাষিরা তাদের লিচু বাগানে এক্সপ্রে করে থাকেন। বর্তমান চাষিরা পেট্রোলের অভাবে অনেকটা কিন্তু হিমশিম খাচ্ছে। এই পেট্রোল দিয়ে চালাতে হয় মেশিন। এখন আমরা স্প্রে করব, স্প্রেটা ঠিক মতন দিতে পারছি না, সময় মতো এখানে পেট্রোল পাওয়া যাচ্ছে না। পাম্পে যাচ্ছি, বলতেছে জারকিনে পেট্রোল দেওয়া যাবে না, মেশিন আনতে হবে। কিন্তু এখন এই কারণে আমাদের লিচু ঝরে পড়ে যাচ্ছে, সময় মতো বীজ দিতে পারি না, স্প্রে করতে পারি না। তাহলে কিভাবে আমাদের টেকবে? 1 মাস পরে মনে করেন যে আমরা এই ফলটা পারবো, কিন্তু সময় মতো ট্রিটমেন্ট দিতে পারছি না। এখন এই বাজারে যদি লিচু যদি এখানে মনে করেন যে কম দামে বিক্রি করতে হয়, তাহলে তো আমাদের পোষাবে না, আমাদেরকে বেশি দামের দরকার। মেশিন স্প্রে করে ঝরঝর করে মারতে হবে। এই তেল তো পাওয়া যাচ্ছে না, তেল পাওয়ার কারণে তো ছেঁকাও দিয়ে পারছি না, লাইনে দাঁড়াতে হচ্ছে, তেল পাচ্ছি না। এভাবে আমাদের অনেক সমস্যাতে ভোগান্তি হচ্ছে। আর ম্যাক্সিমাম লিচু গাছ আমাদের খুব সমস্যা দেখা দিচ্ছে। আরো যে লিচুর মধ্যে স্প্রে না করার কারণেই বা সেচ না করার কারণেই লিচু নষ্ট পড়ে যাচ্ছে। কিন্তু পেট্রোল না পাওয়ার কারণে অনেকে কিন্তু পায়ে মেশিন চালিয়ে সেই এক্সপ্রে কাজটি করে যাচ্ছে। পায়ে চালিত মেশিন দিয়ে লিচু স্প্রে করা, পরিচর্যা করার সমস্যা হচ্ছে। সব কিছু মিলে বাজারে একটু প্রভাব পড়বে সাধারণভাবে। তেল পাওয়া যাচ্ছে না, তার কারণে আমাদেরকে এটা দিয়ে স্প্রে করতে হবে। না করলে মনে করেন লিচুর পোকা ধরবে, পড়ে যাবে, মানে ক্ষতি হয়ে যাবে। আমরা কাজটা করতেছি। 4 ঘন্টা পর দাঁড়াই থাকার পর পেট্রোল পাচ্ছি মাত্র 300 টাকা। 300 টাকার পেট্রোল দিয়ে আমাদের ছিটানো হচ্ছে না। এই কারণে আমাদের সময়টা লস হচ্ছে, লেবারও বেশি লাগতেছে। তারপরে এই প্রভাবটা, দামটাও বেশি বাজারে হবে।
এই বছর আমার দিনাজপুর সদর উপজেলায় 491 হেক্টর জমিতে লিচুর চাষাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো রোগবালাই পোকামাকড়ের আক্রমণ সেরকম নাই। কিছু কিছু মেশিন আমাদের পেট্রোল চালিত আছে। সেক্ষেত্রে আমরা কৃষকদের প্রত্যয়ন অগ্রাধিকার ভিত্তিতে তাদের চাহিদা যে আছে চাহিদার ভিত্তিতে আমরা কৃষকদেরকে প্রত্যয়ন কার্ড দিচ্ছি। পেট্রোল এবং ডিজেলের সংকট দেখা দেওয়ার কারণে লিচু বাগানে সেচ এবং এক্সপ্রে কাজে ব্যাহত হচ্ছে। এতে করে উৎপাদনের অনেকটাই ব্যাঘাত ঘটতে পারে বলে চাষিরা জানিয়েছেন। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, দিনাজপুর, মাসিমপুর থেকে। শেষ হলো MNR গ্রুপ তৃতীয় পুরুষ ও দ্বিতীয় মহিলা ক্লাব কাপ সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ। মিরপুর স্পোর্টস ক্লাবকে 2-0 সেটে হারিয়ে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চাঁদগাঁও স্পোর্টিং ক্লাব, আর নারীদের বিভাগে শিরোপা জিতেছে আর্টিসান ক্লাব। জাতীয় সেপাক টাকরো স্টেডিয়ামে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পাশাপাশি সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক ঢালি। এবারের প্রতিযোগিতায় অংশ নেয় 16টি পুরুষ ও 8টি নারী ক্লাব। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।